বাংলাদেশে এখনো অনেক বধির প্রেমী টকশো আছে, মিডিয়া ব্যক্তিত্ব আছে, তারা স্বপ্ন দেখে ডিসেম্বরে নাকি তাদের আপা আসবে। আপা কই আসবে? আপা তো হেলিকপ্টার নিয়ে চলে গেছে। বাংলাদেশে আর কোনো জায়গা নাই আপা আসার। যেখানে আপা নামবে সেখানেই আপার ফাঁসি বাস্তবায়ন করবে জনতা ধরে। রাষ্ট্র তো গঠন করতে চেয়েছিলাম, কিন্তু ঝামেলা পাকায় দিতে তারেক রহমান। এমন ঝামেলা পাকাইছে, উনি পড়ছে হলো সালাউদ্দিনের খপ্পরে। সরকার আমাদেরকে বলে ভূত আসছে, ভূত আসছে। ভূত তো সর্ষের মধ্যে ভূত। আর কেই কোন নদের বারে বসে, তাহলে এটা যদি আপনারা চিহ্নিত করতে পারেন, বাংলাদেশে যুব সমাজ মাদকের করাল গাছ থেকে মুক্তি পাবে। হাজার জায়গায় বাংলাদেশের ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। আর বাংলাদেশে মোটামুটি সব জায়গায় আমরা গরু পালি। গরুর দড়িগুলো অনেক লম্বা লম্বা শক্ত আছে। এই দড়িগুলো শেখ হাসিনার জন্য প্রস্তুত আছে। যেখানেই নামবে সাথে সাথে বাংলাদেশে তার ফাঁসি বাস্তবায়ন করা হবে। এক সেকেন্ডও আমরা দেরি করবো না। আপনাদের অনেক সংসদ সদস্য, আল্লাহ আমাকে আর মামুনুল হককে সার্জিস আলমকে ভাগ্য দেয় নাই তাদের সাথে বসার জন্য। আমরা বলবো সংসদে একটা নিয়ম হয়েছে যে বাংলাদেশে হলে মাদকের চোরাচালান বন্ধ করবে এবং যারা এটার সাথে জড়িত হবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। 2 দিন পরে যেই ব্যক্তিটা নিয়মটা নিয়ে আসলো সালাউদ্দিন সাহেব, ওনার মন্ত্রণালয়ের গাড়িতে গুলো আবার চোরার লড়া দেওয়া হচ্ছে। ভারত রাষ্ট্র দেখলো বাংলাদেশে 90% মুসলমান, ওসমান হাদির সন্তানেরা বেঁচে আছে, এদেরকে ধ্বংস করতে হবে। তাহলে বাংলাদেশের কালিমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ বলার একটা লোক থাকবে না। সেই জন্য যারা এমপি হয়েছে তাদেরকে তারা রাতের আধারে তাদের কাছে গিয়ে উপস্থিত হলো যে তোমার ইলেকশনের খরচ যোগানোর জন্য তোমাকে আমি একটা সহজ উপায় বলি। বাংলাদেশে আমি ফেন্সিডিল ব্যবসা করব, বাংলাদেশে আমি ইয়াবার ব্যবসা করব, আর এই ইয়াবা ফেন্সিডিলের ডিলারশিপ তোমাকে নিতে হবে। তুমি ইলেকশনে যে 20 কোটি টাকা খরচ করছো, এই 20 কোটি টাকা উঠবে, আগামী ইলেকশনে আরো 30 কোটি টাকা উঠে যাবে। এমপি সাহেব চিন্তা করলো এটা তো খারাপ ব্যবসা না, কিন্তু ভারত রাষ্ট্র চিন্তা করলো এই এমপির মাধ্যমে কিশোরগঞ্জ থেকে শুরু করে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া যদি আমরা মাদক ঢুকাইতে পারি এবং সেখানে যদি যুব সমাজকে ধ্বংস করতে পারি, তাহলে বাংলাদেশের কালিমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ বলার একটা লোক থাকবে না। বাংলাদেশে কোনো আজাদির লোক থাকবে না। বাংলাদেশে যে যুবক শ্রেণী থাকবে তাদেরকে আমরা ভারতের যে তত্ত্ব আছে, পৃথিবীর তত্ত্ব, সেই তত্ত্ব দিয়ে কাবু করতে পারবো। বাংলাদেশের মার্কেটকে দখল করব, ভারতীয় ব্যবসা বাজার বানাবো, নদীগুলা শুকিয়ে দিব, বাংলাদেশের উপরে নির্যাতন চালিয়ে বাংলাদেশের যে 90% মুসলমান আছে ভবিষ্যতের হায়দ্রাবাদের মতো, সিকিমের মতো এদেরকে আমরা দলবাস বানিয়ে নেব। এখনই তরুণ বয়স আছে, বাংলাদেশকে যদি এখন গড়তে না পারেন তাহলে বৃদ্ধ বয়সে রাস্তায় সবাই ঢুকে ঢুকে মরবেন। ভারতে সুযোগ পাই না, চায়না চলে যায়, চায়নায় সুযোগ পাই নাই, ওয়াশিংটনে চলে যায়, ওয়াশিংটনে সুযোগ পাই না, দিল্লি চলে যায়, দিল্লি পাই না, পিন্ডি চলে যায়, পিন্ডি পাই না, লন্ডন চলে যায়। অত দেশ আমাদের দেখার দরকার নাই। আমাদের 18 কোটি জনগণ আছে। আমরা যদি আজকে থেকে নতুন করে কার্য প্রণালী দিয়ে কাজ শুরু করি, ঘুষ বন্ধ করতে পারি, দুর্নীতি বন্ধ করতে পারি, রাষ্ট্রের সংস্কার বন্ধ করতে পারি, 50% তরুণ আছে, এই তরুণরা একমাত্র আল্লাহর পক্ষ থেকে রহমত। পৃথিবীতে যেই রাষ্ট্র এই তরুণদেরকে পায় 100 থেকে 200 বছর পরে পায়, এই 50% তরুণ কিন্তু আগামী 30-40 বছর পরে পুরো বৃদ্ধ হয়ে যাবে। তখন এই তরুণ যারা আপনারা আছেন চিকিৎসার জন্য হসপিটালে যাইবেন, চিকিৎসা পাইবেন না, পকেটে টাকা থাকবে না। এই জন্য বলছি আমরা তরুণ থাকা অবস্থায় বাংলাদেশকে যদি ঠিক না করতে পারি, সংস্কারের পক্ষে যদি নিয়ে না আসতে পারি, পুলিশ সংস্কার যদি না করতে পারি, ব্যবসা সংস্কার যদি না করতে পারি, তাহলে আগামী বাংলাদেশের মানুষের কোনো ভবিষ্যৎ নাই। সেই দেশের ভবিষ্যৎ নাই, সেই দেশের সাথে আমাদের কোনো দফারফা নাই। আমরা এমন এক বাংলাদেশ বানাতে চাই যেই বাংলাদেশ আজাদির বাংলাদেশ, সার্বভৌমত্বের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, শহীদ ওসমান হাদির বাংলাদেশ, শহীদ মুক্তর বাংলাদেশ, শহীদ ওয়াসিমের বাংলাদেশ, 17 হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছে তাদের বাংলাদেশ, পিলখানায় যেই সকল বীর জওয়ানরা শহীদ হয়েছে তাদের বংশধর আমরা তাদের অংশ দ্বারা উপক্রম করে ভবিষ্যতে আগামীর বাংলাদেশের একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করতে চাই। রাষ্ট্র তো গঠন করতে চেয়েছিলাম,
কিন্তু ঝামেলা পাকায় দিচ্ছে তারেক রহমান। এমন ঝামেলা পাকাইছে, উনি পড়ছে হলো সালাউদ্দিনের খপ্পরে। আগের কালে কিছু অশিক্ষিত রাজা হইতো, তাকে যদি কেউ জিজ্ঞেস করতো, ডানে বামে ডানে তাকিয়ে বলতো কি বলবো। এখন তারেক রহমানকে কিছু জিজ্ঞেস করলে ডানে তাকায় সালাউদ্দিনের দিকে কি বলবো, আরেকবার জিজ্ঞেস করে হলো বামে তাকায় কি বলবো। আমরা সরকার প্রধানকে বলবো, আপনার কোনো দিকে তাকানোর দরকার নাই, আপনি বিশ্বাস করতে শিখেন। সালাউদ্দিন আপনাকে বিড়ালের টুপি পরায় রাখছে, আপনি বাঘের বাচ্চা, আপনি বিশ্বাস করতে শিখেন। আপনার বাপ ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আপনার রক্তে তার সন্তান, আপনার মা ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আপনার শরীরে বেগম খালেদা জিয়ার রক্ত। অনেকেই আপনাকে উল্টাপাল্টা কথা বলে ভারতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা আপনাকে সাবধান করে দিচ্ছি, যদি ভারতের সাথে কোনো চুক্তি করেন, ভারতের সাথে দফারফা করেন, আমরা আপনাকে আসসালামু আলাইকুম জানাবো। তখন আপনাকে আমরা দেখবো না আপনি কার সন্তান, 17 বছর আপনি কোথায় লড়াই করেছেন, কি করেছেন, সেই জায়গাটা আমাদের দেখার দরকার নাই। আমাদের একটাই দেখার, ভারতের সাথে আমরা আজাদির ব্যক্তিত্ব জায়গা নিয়ে আছে কিনা, আজাদির জায়গা নিয়ে আছে কিনা, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম জায়গা আছে কিনা। নাই। সংসদে আমরা বলেছিলাম সীমান্ত হত্যা হয়। সীমান্ত হত্যাটা আপনারা জানেন যে ভারত আইসা বাংলাদেশের কৃষক যারা কাজ করে তাদেরকে গুলি করে চলে যায়। আমরা বলেছি এটা করা যাবে না। আমরা পার্লামেন্টে বিল উত্থাপন করার জন্য নিয়ে গেছি, আমরা পার্লামেন্টে নোটিশ দিয়েছি। তারেক রহমান সরকার বলে এটা নিয়ে কথা বলা যাবে না, কারণ তারেক রহমান সরকার ইলেকশনের আগে আওয়ামী লীগের ফুফু পাগলার মতন অনেক মুজিবদের বদমাইশকে হলে পাত্তা দিয়েছে, যাদের কারণে আজকে আমাদের উপরে তারা অস্ত্র ত্যাগ করার সাহস পেয়েছে। আমরা তারেক রহমানকে বলবো, হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান, সময় এখনো আছে। যদি হুঁশিয়ার না হন, জনতা পঙ্গপালে ঢাকা আপনার অফিসের দিকে যাবে, আপনারও শেখ হাসিনার মতন পালাইতে বাধ্য হবেন, বাংলাদেশের স্থায়ী ঠিকানা হবে না। সরকার আমাদেরকে বলে ভূত আসছে, ভূত আসছে, ভূত তো সর্ষের মধ্যে ভূত, আর কেই কোন নদের বারে বসে। তাহলে এটা যদি আপনারা চিহ্নিত করতে পারেন, বাংলাদেশে যুব সমাজ মাদকের করাল গাছ থেকে মুক্তি পাবে। যারা সংসদে নিয়ম বানায় সব এমপি না, কিছু ভালো এমপি আছে আতিক মুজাহিদের মতন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলামের পক্ষে কাজ করে। অধিকাংশ এমপি সংসদে যেগুলা মাদক চোরাচালানের সাথে জড়িত, যেগুলা ইয়াবা ব্যবসার সাথে জড়িত, যেগুলা ফেন্সিডিল ব্যবসার সাথে জড়িত। আমি কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিলাম, সীমান্তের পাশে শুধু ফেন্সিডিলের বোতল। বললাম এখানে এমপি কে, বললো বিএনপির এমপি। বললাম সে এখানে ফেন্সিডিলের বোতল কেন? এমপি সাহেব কিছু বলে না, এমপি সাহেব ওপেন রুট করে দিয়েছে, যা ইচ্ছা তা আমরা খাইতে পারি। এই হলো বাংলাদেশের পরিস্থিতি। আমরা সবাই ছাত্র দল না যে মাদক নিয়ে সারাদিন পড়ে থাকবো, আমরা সবাই যুব দল না যে রাতের বেলায় হলো প্যাকেট প্যাকেট গাঁজা বানিয়ে বিক্রি করব। আমরা সেই সব বিএনপির লোক না যারা রাতের বেলায় ফেন্সিডিল বিক্রি করব। আমরা ইমানে বিশ্বাসী, শহীদ ওসমান হাদিতে বিশ্বাসী, যারা বাংলাদেশের মাদকের সকল স্পট ধ্বংস করতে চায়। এটাই হলো ওসমান হাদির বাংলাদেশ। আমরা সরকারকে বলবো বাংলাদেশের যুব সমাজকে রক্ষা করতে হবে। আমরা একজন নতুন অস্থায়ী স্পিকার পেয়েছি, নাম কি জানেন? হাফিজুদ্দিন আহমেদ। উনি অস্থায়ী রাষ্ট্রপতি এখন হয়ে গিয়েছে। উনি আবার ইরান পন্থী লোক দেখি কয়েকদিন আগে ইরানে ঘুরে এসেছে। তো কাজী নজরুল বলেছিলেন ইরানি বালিকা, ওনার একটা গান আছে। তো আমরা হলে বাংলাদেশের আমাদের স্পিকার থেকে রাষ্ট্রপতি হাউসে ইরানি বালক পেয়েছি, যে সবসময় হলো ড্যাশিং ড্যাশিং বাপ, চুল টুল মুছরায়া, তারপরে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছে, খুবই ভদ্রজন। উনি চায়না পন্থী অনেকের কাছে শুনি। এখন আমেরিকা কি রাগ করে কিনা জানি না। আমরা আমেরিকার বিরুদ্ধে নই, আমরা কোন দেশের বিরুদ্ধে নই, তবে পৃথিবীর যদি কোথাও অন্যায় হয়, অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের 100% মানুষ সেই অন্যায়ের বিরুদ্ধে যে কোনো সময় দাঁড়াইতে প্রস্তুত আছে। পুরা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। এখন তাদের নজর পড়েছে আমাদের প্রিয় বঙ্গোপসাগরের তেলের দিকে। আমরা আপনাদেরকে বলবো বাংলাদেশের তেল 1
ফোঁটা পরিমাণও তেল আমরা কোন দেশকে নিতে যাব না। এটাই হলো আগামীর বাংলাদেশ। প্যালেস্টাইনের উপরে নিপীড়ন হয়েছে, আমরা প্যালেস্টাইনের সাথে আছি, ভবিষ্যতেও থাকবো। কাশ্মীরের মানুষের উপরে নিপীড়ন হয়েছে, আমরা কাশ্মীরের সাথে ছিলাম, আছি, থাকবো। যেখানে মুসলমানদের উপরে নিপীড়ন হয়েছে, যেখানে পৃথিবীর দিকে দিকে মানুষের সাথে অন্যায় হয়েছে, যেখানে ইরানের মানুষের উপরে অন্যায় হয়েছে, সে অন্যায়ের বিরুদ্ধে আমরা থাকবো। যেহেতু আমরা একজন রাষ্ট্রপতি এই ধরনের পেয়েছি বাংলাদেশের ইতিহাসে প্রথম, আশা করি ইরানের জনগণের উপরে যেই ধরনের অত্যাচার, নির্যাতন, ইঙ্গো মার্কিন হামলা চালাচ্ছে, যেইভাবে হলো ইরাকের উপরে দখল করা হয়েছিল, বলেছিল এইখানে বোমা আছে, কিন্তু হলো দূরবীন দিয়ে তারা প্রত্যক্ষ করেছে, ইরাক তছনছ করে দিয়েছে, কিন্তু একটা পারমাণবিক বোমা তারা পায় নাই।